আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? ভার্সিটি প্রিপারেশন নেওয়া মানুষজনদের সাথে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো ফিজিক্সের যাদের প্রিপারেশন ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার ২ টা মিলায়া টপ ২০ টা টপিকস যে টপিকগুলা থেকে সবথেকে বেশি পরিমাণে ঢাবি কোয়েশ্চেন করতে পছন্দ করে এবং করে আসছে। সো তুমি যদি আসলে জাস্ট বিগত ৩ বছরের কোয়েশ্চেনারিজ দেখো, সবথেকে টাফেস্ট যে পোরশনের কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে আসলে কি বলো তো ভাই? ফিজিক্স। সবথেকে টাফেস্ট। এটা তুমি মানো বা না মানো। এখানে কখনো আউট অফ শর্ট সিলেবাস এই অংশটা কি আসছে? টু বি অনেস্ট আসছে। আসছে। বাট মেইন ফোকাস বা যারা চিন্তা করতেছে যে শর্ট সিলেবাসের মধ্যেকার অংশটুকুকে ভালো করে পড়েও সে কিন্তু ২৫ এর মধ্যে এমসিকিউ প্লাস রিটেন সবটা মিলা ২৫ এর মধ্যে ইজিলি 18 প্লাস উত্তর করতে পারতেছে। সেই ভিডিওটার মার্ক আবার 18 প্লাস এটা মনে করো না। জিনিসটা হচ্ছে 18 প্লাস, হ্যাঁ এটা যদিও 18 প্লাসই ভিডিও বাট যাকগে, তো 18 প্লাস মার্ক কিন্তু উত্তর করতে পারবে। সো গতানুগতিক ঢাবির কোশ্চিন এইবারও যে ওইরকমই হবে কিনা বা ওইরকমটা হওয়ার চান্সেস থেকে একটু ভিন্নতা আছে কিনা এটা হুট করে বলে দেওয়া সম্ভব না। বাট আশা করা যায় ঢাবির কোয়েশ্চেনের এই কিছু টপিক যেটা আমরা এখন দেখাতে চলেছি তোমাদেরকে সেটুকু যদি কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ তুমি এখান থেকে আপ টু 18 বা 18 প্লাস মার্ক ইনশাল্লাহ উত্তর করে আসতে পারবা। চলো তাহলে শুরু করি। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে জাস্ট এটাকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের অংশের মধ্যে ভাগ করে দিছি। সো সিরিয়ালটা মেনটেন করার ট্রাই করছি। এটা এমসিকিউ প্লাস রিটেন বোথ দুই ক্ষেত্রে কাজে লাগবে, বাট বেশি কাজে লাগবে হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে। আর রিটেনের যে অংশটা সেটা রিটেন অ্যানালাইসিসটা আমরা আলাদাভাবে প্রকাশ করছি। তোমার যদি রিটেন নিয়ে একটু ইস্যু থেকে থাকে তুমি কাইন্ডলি হচ্ছে আমার এই চ্যানেলের মধ্যেই সার্চ দিও, তুমি আশা করি পেয়ে যাবা রিটেন রিলেটেড যাবতীয় ইস্যু। আসো ভাই, প্রথমত প্রথম পত্র থেকে ঢাবি এমসিকিউ এর ক্ষেত্রে যে সকল কোয়েশ্চেনারিজগুলো সব থেকে বেশি কমপ্লিট করছে তার ভিতরে ভেক্টরের গুণন এবং ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাসের যে পার্টটা, ভেক্টরের গুণনের পার্টটা থেকে কেমন টাইপের কোয়েশ্চেন আসে, মানে তোমাকে এটা সম্পূর্ণটাই করতে হবে। এমন হতেই পারে যে ডট গুণফল, মানে ধরো কাজের পরিমাণ 0, তার মানে কি তাদের ডট গুণফলের পরিমাণটা 0 এরকম ভাবে, তাহলে ডট কারের পরিমাণ 0 হলে এ এর মান বা বি এর মান কি একটা আননোন মান দিয়ে রেখে এরকম ভাবে বলছে। অ্যাজ ইউজুয়াল খুব সহজ, এটা তুমি জানো। গুণনের যেটা আমাদের আরেকটা ফরমেশন আছে, যে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আই ডট আই কত হয় একটা ভ্যালু, ঠিক একই রকম ভাবে আই ক্রস জে এটা থেকে কত হবে, কে হবে নাকি মাইনাস কে হবে, এই রিলেটেড যাবতীয় আলাপ আলোচনা যেন তোমার ক্লিয়ার থাকে। সাথে সাথে হচ্ছে ভেক্টর ক্যালকুলাস এবং নদী নৌকার কনসেপ্ট, ভেক্টর থেকে জাস্ট এই দুই পোর্শনের জিনিসটা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমসে এসে আছে। সো এই দুইটা কনসেপ্ট আমরা খুব ভালো মতন করে কমপ্লিট করব, ঠিক আছে? এটা আমার রিটেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা যাই, আমাদের নিউটনিয়ান বলবিদ্যা অংশটা আছে, আমরা কিন্তু ভৌত জগৎটাকে যুক্ত করি নাই এখানে, ওখান থেকে মাত্রা রিলেটেড জিনিসপাতি আসে। বাট মাত্রার কনসেপ্টটা তুমি প্রত্যেকটা জায়গাতে তোমার ফিজিক্সের বেসিক কনসেপ্ট থাকলে মাত্রার জিনিসপাতি যেগুলো আছে সেগুলো কিন্তু তুমি আসলে পারো টুকটাক। ওকে, এরপরে যদি আমি বলি যে ঘাত বল এবং বলের ঘাত, একটা হচ্ছে এফ ক্রস টি আর একটা হচ্ছে আমাদের শুধু এফ, এটা হচ্ছে আমাদের ঘাত বল আর এটা হচ্ছে আমাদের বলের ঘাত। এই সিম্পল সিম্পল জিনিসপাতিগুলো না আমরা মাঝে মধ্যে যে পরীক্ষার হলে একটু বেশি আসলে অতিরিক্ত টেন্স থাকার জন্য 4 দুগুণে 8টা পেপারে টোটাল প্রিপারেশনটা মাথার ভিতরে পেনিট্রেট হয়ে থাকার জন্য একটু না গুলায় ফেলি, মানে ঘোলা করে ফেলি আসলে। সো এমন জিনিসপাতিগুলো ছোট্ট ছোট্ট, বাট আমরা আসলে ঘোলা করবো না যেন, ঠিক আছে? এই বেসিক কনসেপ্টগুলো যেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকে। ওকে, এরপরে যদি আসো ভাই ব্যাংকিং, ব্যাংকিং রিলেটেড কনসেপ্ট তোমার রিটেনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই সিকিউ এর জন্য তো করে আসছোই, এর সাথে সাথে এখনো ওকে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য কিছু কিছু এমসিকিউতেও ব্যাংকিং থেকে হিউজ পরিমাণে কোশ্চেনারিজ আসছে। এছাড়া কৌণিক গতি রিলেটেড জিনিসপাতিগুলা বা আমাদের যে ঘর্ষণ আছে এবং সংঘর্ষ আছে সেগুলো থেকে মানে কোশ্চেনারিজ আসার পসিবিলিটিস কম, আসছে কম, বাট আমরা একবার চোখ বুলায় দেখতে পারি। এরপরে যদি আমরা যাই তাহলে আমরা কাজ ক্ষমতা শক্তি থেকে দেখব গতিশক্তি, স্থিতিশক্তি, শক্তির রূপান্তর। গতি ও স্থিতিশক্তির যে রূপান্তর, ধরো উপর থেকে পড়তেছে কত উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ হবে, 1/3 গুণ হবে বা দ্বিগুণ হবে, এই রিলেটেড কোশ্চেনারিজগুলো যেন আমরা উত্তর করতে পারি এবং শর্ট ট্রিক্স দিয়ে সহজে। তারপরে স্প্রিং এবং বরফ গলানো সংক্রান্ত, অর্থাৎ স্প্রিং এর যে ম্যাথগুলো রয়েছে আমাদের, যদিও সেটা সরল সঞ্চিত স্পন্দন গতির ভিতরেও চলে আসে, হ্যাঁ এই যে দোলনকাল হ্রাস বৃদ্ধি রিলেটেড লিখে রাখছি, বাট স্প্রিং এর ম্যাথ মানে স্প্রিং এর যে সঞ্চিত বিভব শক্তি, এই শক্তিটাও থেকেও কিন্তু আসলে কাজ ক্ষমতা শক্তির অংশটা থেকে মেইনলি ম্যাথ আসে। ওকে, সো আমরা ওটাও ক্লিয়ার রাখবো। আর বরফ গলন সংক্রান্ত, ধরো কত উপর থেকে পড়লে 10% আমার মানে বরফ গলনের যে হিটটা বা তাপটা সেটা আমার 10% তার গতিশক্তি বা স্থিতিশক্তিতে রূপান্তরিত হইলো, এই রিলেটেড জিনিস। এরপরে আমাদের কৃত্রিম উপগ্রহ এবং কেপলার, কৃত্রিম উপগ্রহ থেকে শুরু করে আমরা কেপলার পর্যন্ত পুরোটা কমপ্লিট করব। কেপলারের যে 3টা সূত্র আছে এটাকে আমরা আসলে একটু আন্ডার এস্টিমেট করি, বাট বিলিভ মি এখান থেকে কোশ্চিন আসে,
সো আমরা পড়ে রাখতে আমাদের প্রবলেম কি? সাথে সাথে আমাদের কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত যে জিনিসপাতিগুলো, যে কৃত্রিম উপগ্রহের কৌণিক বেগ কত হবে, বিশেষ করে এখান থেকে কোশ্চেনটা আসে হচ্ছে ওই যে ওই একটা ছক আছে না, যে আমার মুক্তি বেগ আর হচ্ছে যে তার অ্যাকচুয়াল বেগ, এই দুইটার মধ্যবর্তী যে সম্পর্ক, মানে কত বেগের থেকে কম হইলে সেটা উপবৃত্তাকার পথে ঘুরবে, কত বেগের থেকে বেশি হলে সেটা পৃথিবীর ম্যাথ এক করে চলে যাবে, ওই কনসেপ্টটা আমরা খুব ভালো করে মনে রাখবো। এটা আমাদের ভার্সিটি ক এর যে কোনো জায়গার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, ভার্সিটি ক এর যে কোনো জায়গার জন্য। ওকে, এর সাথে সাথে আসে হচ্ছে ভাই আমাদের দোলনকাল হ্রাস বৃদ্ধি সংক্রান্ত জিনিসপাতি, এটা আমার শীতকাল গ্রীষ্মকাল এমন হইতে পারে। আমরা এখানে আমাদের যে বেসিক অংশটা ওই আমাদের কি বলে পদার্থের গাঠনিক ধর্মের সেই জায়গাটাকে স্কিপ করছি, হ্যাঁ, কারণ ওখান থেকে ছুটে ছাটে কোশ্চেনারিজ আছে, যেমন ধরো আগের বছর একটা, তারা আগের বছর একটা, এরকম ভাবে হচ্ছে এক একটা করে মাত্র কোশ্চেন এসে আছে, তাও আবার ডিফারেন্ট টপিকে। ওখান থেকে শর্ট সিলেবাসের বাইরে হয় না নর্মালি, সো আমাদের ওটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। এরপরে আসো গড় মুক্ত পথ হ্রদের গভীরতা রিলেটেড। গড় মুক্ত পথ ল্যামডা, তিনটা ল্যামডার মান দিয়ে, তিনটা ল্যামডার মান একটা ক্লসিয়াসের একটা ম্যাক্সওয়েলের, এরকম ভাবে আমরা যেন তাদের মধ্যে সম্পর্কটা স্থাপন করতে পারি যে গড় মুক্ত পথ কারটা সব থেকে বেশি আসে, ম্যাক্সওয়েলের মানটা আসলে কি হয়, কেন সেটা সব থেকে বেশি স্বীকৃত। এরপরে গ্যাসের গতিশক্তি ও বেগ, গ্যাসের গতিশক্তি সংক্রান্ত আমরা জিনিসপাতি পড়বো, অথবা তার বেগ। বেগ মানে কি? আরএমএস, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, যেটা সিআরএমএস। ওকে, এখন তুমি প্রথম পত্রের এই যাবতীয় জিনিসপাতি পড়তে যাচ্ছ, এই টপিকগুলো ধরো কমপ্লিট করতেছো। তোমরা যারা পড়াশোনা কমপ্লিট করে ফেলছো, টোটালটা ফুললি কমপ্লিট করা আছে, তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে এই টপিকগুলোকে দেখো ভালো করে, তোমার এগুলা ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার থেকে থাকে তাহলে এগুলা থেকে তুমি আসলে সেই ইফিশিয়েন্টলি এবং ইফেক্টিভলি অ্যান্সার করতে পারো কিনা। যদি করতে পারো দেন ইউ আর ওকে, তারপরে তুমি আরেকবার রিভিশন দিয়ে আরেকটা এক্সাম দেওয়ার চেষ্টা করো। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে বা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে অংশগুলা সেটুকু আছে এখানে, সেটাতে যাচ্ছি এক্ষুনি। বাট যাদের একটু ইনকমপ্লিট হয়ে আছে, তারা শর্ট টাইমে যদি কমপ্লিট করতে চাও, রিভিশনের সাথে সাথে যদি শর্ট টাইমে কমপ্লিট করতে চাও, তোমাদের জন্য একটা সিম্পল সলিউশন হচ্ছে আমাদের হালস্ট্রাইক ভার্সিটি এ ইউনিট প্রোগ্রাম। এখানে 80টা ক্লাস দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা ইংলিশেরও ক্লাস দেওয়া আছে, সেটাকে গণনা করলে বেশি হবে, যারা বাংলা ইংলিশ দাগাতে চায় ম্যাথ বা বায়োলজি বাদ দিয়ে তাদের জন্য। আর এখানকার যে ফিজিক্সের 20টা ক্লাস, ফিজিক্সের যেখানে 20 ক্লাস আছে, এই 20 ক্লাস কমপ্লিট করলে তোমার ভার্সিটি ক এর জন্য তুমি যেখানে মানে পরীক্ষা দাও না কেন, কোনো একটা সিঙ্গেল থিওরি ইনশাল্লাহ এখানে বাইরে যাবে না। অ্যাজ ওয়েল অ্যাজ যারা রিটেন সহ কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য একটা ভালো সোর্স খুঁজতেছো, যে ভাই আমার একটা হার্ড কপি প্রয়োজন, তাদের জন্য আমাদের রিটেন মেগা বুক। আর যারা ভার্সিটি ক প্রিপারেশন নিশ্চয়ই অন্য কোথাও থেকে, হ্যাঁ, এখন কোয়েশ্চেন ব্যাংক সলভিংটা আসলে তোমার জানা দরকার, 45 সেকেন্ডের মধ্যে কিভাবে উইদাউট ক্যালকুলেটর হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে উত্তর করতে পারি সেই জিনিসটা জানা দরকার। তাহলে তোমাকে আমি সিম্পলি বলবো ভাই তোমার জন্য বেস্ট একটা সলিউশন হচ্ছে আমাদের ঢাবি ক কোয়েশ্চেন ব্যাংক সলভিং প্রোগ্রাম। ওকে, তো ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে সব দেওয়া আছে, তুমি কাইন্ডলি নিজেই দেখতে পারো। আমাদের ভার্সিটি ক এর ক্লাসগুলোকেও যথেষ্ট স্ট্যান্ডার্ড করে নেওয়া হয়েছে, এবং সব থেকে কম সময়ে তোমাকে সর্বাধিক কমনের নিশ্চয়তা দিবে হচ্ছে আমাদের হালস্ট্রাইক ভার্সিটি ইউনিট। ওকে, সেকেন্ড পেপার থেকে কাইন্ডলি একটু দেখো আমাদেরকে কি কি পড়তে হবে। প্রথমে যদি আমি আসি, তাহলে আমাদের পড়তে হবে হচ্ছে এখানে আমাদের যে থার্মোডাইনামিক্স, এই চ্যাপ্টারটা থেকে, তাপগতিবিদ্যা থেকে থার্মোমিটার রিলেটেড যে অংশটা, হ্যাঁ, কোনো একটা মানে এক বিন্দুর সাপেক্ষে যে আমরা আসলে তাপমাত্রা নির্ণয় করি, তারপরে দ্বিবিন্দুর সাপেক্ষে তো তাপমাত্রা নির্ণয় করতে পারি, থার্মোমিতির মূলনীতি যে অংশটা, থার্মোমিটার সংক্রান্ত যাব, থার্মোমিটারের সাথে একটা স্কেল থেকে আরেকটা স্কেলের যে রূপান্তর, কোন স্কেলে আসলে মানে দুইটারই মান সমান দেখাবে বা কত কত সংখ্যাতে সমান দেখাবে, এই রিলেটেড জিনিসপাতি। কার্নো ইঞ্জিন মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার্নো ইঞ্জিনটা, এটার কর্মদক্ষতা, এখানে আমাদের উৎসের তাপমাত্রা কত, তাপশক্তি কত, এনট্রপি, একটা ছোট্ট টপিক, মানে স্মল টপিক ইম্প্যাক্ট আবার হিউজ, এরকম একটা টপিক হচ্ছে এনট্রপি। এখান থেকে ডিরেক্ট কনসেপচুয়াল প্রশ্ন চলে আসে। সো আমরা এই তিনটা টপিকই এর ভিতরকার খুব ভালো মতন করে কমপ্লিট করব। এগেন যদি আমি আসি, তাহলে আমাদের স্থির তড়িৎ থেকে ধারক দরকার, এবং পদাবৈদ্যুতিক ধ্রুবক সংক্রান্ত যে ম্যাথমেটিক্সগুলো সেগুলো দরকার। এখন কিন্তু ধারকের ভিতরেও তুমি দেখছো কিনা, এখন কিন্তু ধারকের ভিতরেও আসলে কি করা হচ্ছে, ভাগ করে দেওয়া হচ্ছে। ধারকের ভিতরেও ভাগ করে তোমাকে হচ্ছে কোয়েশ্চেনারিজগুলো করে না, এবং ওখানে আমাদের মেইনলি জিনিসটা কি, যে এপসাইলন নট, আর একটা হচ্ছে আমাদের এপসাইলন এম মিডিয়ামের, তাহলে সেটাকে আমরা বলতেছিলাম আমাদের কে বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, পড়ছিলাম তেমন। ওকে, তো ঠিক একই রকম সরল ও জটিল বর্তনী রিলেটেড জিনিসপাতি। এখন পর্যন্ত সরল বর্তনী থেকে রিটেন এবং এমসিকিউ কোশ্চেনই সর্বাধিক পরিমাণে আসছে, জটিল বর্তনী থেকে এখন পর্যন্ত কোশ্চেনারিজ আসে নাই। একবার আসছিল, তাও জটিল বর্তনীর মধ্যে শুধুমাত্র সম্পর্ক স্থাপনেই ছেড়ে দিছিল, আর বেশি কিছু না, সম্পর্ক স্থাপন অবধি। ঠিক আছে, সো এ পর্যন্ত তুমি আশা করি কমপ্লিট করতে পারবা। তারপরে শান্ট এবং অ্যামিটারের পাল্লা পরিবর্তনটাকে 3-4টা স্টার দাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেনারিজ আসেই, খুবই ফ্রিকুয়েন্ট, টু মাচ ফ্রিকুয়েন্ট।
ওকে ভাই, এরপর আমি বলবো ব্যতিচার এবং অপবর্তনের মূল কনসেপ্টটা। এই যে পরে যেটা আমাদের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা আছে, সেখানে ব্যতিচার এবং অপবর্তনের যে আমাদের এক্স্যাক্টলি মেইন কনসেপ্ট যেটা, সেটা একটু আমরা দেখার চেষ্টা করবো, সেটা আমরা একটু ভালো মতন পড়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ ওখান থেকে আমরা কমন পাবো। বেসিক একেবারে, যে ব্যতিচারে কোনটা আমাদের দৈর্ঘ্য, কোনটা আমার চিরের দৈর্ঘ্য, কোনটা আমার অপবর্তনের ক্ষেত্রে এটা, কোনটা আমার পরপর উজ্জ্বলের দূরত্ব, অনুজ্জ্বলের দূরত্ব। তারপরে এই যে দশা পার্থক্য এবং পথ পার্থক্য, তো এটা তো হচ্ছে কি বলবো, এটা ফরজে আইন, এটা পড়ার রীতিমতন। এই জায়গা থেকে যে এত কোশ্চেনারিজ আসে, দশা পার্থক্য, পথ পার্থক্য, খুবই সিম্পল, খুবই সহজ একটা টপিক, বাট স্টিল কোশ্চেনারিজ আসতেই থাকে। সেমিকন্ডাক্টরের সাধারণ যে এমসিকিউ গুলো রয়েছে, যেগুলো একেবারে বেসিক, যেমন ধরো আমাদের এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে কে? রেকটিফায়ার। আবার ডিসি কে এসিতে রূপান্তর করে কে? ইনভার্টার, যেটা আমাদের 3 ইয়ার্সেও কিন্তু কনভার্টার, মানে সরি, ওটার হচ্ছে একটা রেফারেন্স টানা ছিল যে ভাইরাস ইনভার্টার নেই স্যার, मैं आपको ইনভার্টার বানা के दिखाऊंगा, ছিল না একটা? এক্স্যাক্টলি ওই রকম। সো সেমিকন্ডাক্টর এবং সাধারণ এমসিকিউ, সেমিকন্ডাক্টরের যে জেনারেল এমসিকিউ গুলো রয়েছে, যে আমরা কোন ডায়োডটা, মানে কমন ইমিটার ডায়োডটাকে, সরি কমন ইমিটার ট্রানজিস্টরকে আমরা সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করি, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করি, আমাদের মাউথপিক্সের মধ্যে কোনটা ব্যবহার করা হয়, এ টু জেড। এরপরে দেখো প্রবাহ লাভ এবং বিবর্ধন গুণক, অর্থাৎ একটা হচ্ছে আমাদের আলফা, একটা হচ্ছে আমাদের বিটা, এই দুইটার মধ্যে যে রিলেশন সেই দুইটা, অ্যাজ ওয়েল অ্যাজ আলফা আর বিটার মধ্যে যে ডিরেক্ট রিলেশন সেই দুইটা, এই জিনিসগুলোকে না ডিরেক্ট হচ্ছে এমসিকিউই চলে আসে। এখন ফিজিক্সের এই যে এতগুলা টপিক দেওয়া হয়েছে, এই টপিকগুলো যদি তোমার নখদর্পণে থাকে, তাহলে দেখো তোমার ফিজিক্সের ভিতরে এমসিকিউ কোশ্চেন আসবে কয়টা? এমসিকিউ কোশ্চেন আসবে আমাদের মোরলেস হচ্ছে যে 15টা এমসিকিউ কোশ্চেন আসবে, অবভিয়াসলি 15টা। রিটেন থাকবে হচ্ছে 10 মার্কের। ইন টোটালে 25 মার্ক এই 20টা টপিক থেকে, ইনশাল্লাহ এর ভিতরে তুমি 18 থেকে 20 মার্ক কমন পেয়ে যাবা। এটা যদি আমার খালি জাস্ট কেমিস্ট্রি হইতো, আমি তোমাকে লিটারালি দিতাম হচ্ছে 22+, এতটুকু কমনের আশা দিতাম, যে 22+ কমনের আশা দিতে পারবো। কারণ কি, ওখানে আমার নিজের যেমন কনফিডেন্স আছে, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকটাই না প্রেডিকশনে চলে যাওয়া যায়। ফিজিক্সটাতে একটু হার্ড হইলেও তোমাকে আমি বলে রাখতেছি, এই টপিকগুলোকে ভালো করে নখদর্পণে নাও, এই টপিকগুলোর উপরে ভালো একটা দক্ষতা অর্জন করো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পাবা। ক্লিয়ার? এরপরে যারা ফিজিক্সের রিভিশন কমপ্লিট করবা, রিভিশন কমপ্লিট করার জন্য আমরা একটা প্যারা খাই যে আমাদের সময় শেষ হতে চলেছে ভাই, কিভাবে কি করব, কোনটুকু করলে আসলে বুঝবো রিভিশন হচ্ছে না হচ্ছে না। জাস্ট রিভিশন কমপ্লিট করার জন্য 3টে স্টেপ প্রয়োজন, নাথিং এলস, আর কিচ্ছু না। একটা হচ্ছে ভাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার নোটস। ইম্পর্টেন্ট চ্যাপ্টার নোটস বলতে ধরো চ্যাপ্টার তো অতগুলো রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই হয় ইম্পর্টেন্ট টপিককে মানে সিলেক্ট করতে পারো, এটা হচ্ছে সব থেকে বেটার অ্যাপ্রোচ। হ্যাঁ, যেরকমভাবে আমরা টপিকগুলো আউট করে দিচ্ছি, এবং কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনারিজ থাকবে, এখন এটা কোন টপিক থেকে থাকবে সেটা বলা কঠিন, প্লাস ওখানে টপিকের সংখ্যা কম, অথবা টপিক থাকলেও মোরালেস সবগুলাই সেম গুরুত্বপূর্ণ। তাহলে সেক্ষেত্রে বলবো ওই চ্যাপ্টারটা অত অবভিয়াসলি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা নোট কমপ্লিট করো। নোট কই থেকে পড়বা? নোট পড়া সব থেকে বেস্ট উপায়টা হচ্ছে তোমার অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাস, সেটা নোট। ধরো এই যে এখানে বলছি আমি, হালস্টার ইউনিভার্সিটি ইউনিটের মধ্যে আমার 20টা ক্লাস আছে, তুমি প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করছো এবং নোট করে করে কমপ্লিট করছো, অথবা তুমি যে যে জায়গাগুলোতে দুর্বল বাট চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেটা নোট করে কমপ্লিট করছো, তাহলে তুমি ওই নোটটাকে পড়ো, সেটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি। যদি ওইটা না থাকে, তাহলে আশা করি তোমার একাডেমিকের নিজের নোট রয়েছে, সেটাকে পড়ো। যদি তোমার একাডেমিকেও নোট না থেকে থাকে, তাহলে আর কিচ্ছু করার নাই, তোমার কাছে যে হার্ড কপি আছে প্রিপারেশন বইয়ের, ওই প্রিপারেশন বইয়ের এমসিকিউ বা রিটেন অংশ শুরু হওয়ার আগে একটু দেখো থিওরি অংশ দেওয়া আছে, প্রত্যেকটা টাইপ ওয়াইজ ভাগ করার পরে থিওরি অংশ দেওয়া আছে, সো এই থিওরি অংশটুকু পড়ো। এটা হচ্ছে লেস ফেভারড অপশন। ওকে, বাট তুমি সব জায়গাতে তো তোমার পুরো ওই খাতা নিয়ে ঘুরতে পারবে না, এর থেকে একটা প্রিপারেশন বুক নিয়ে ঘোরা সহজ। দ্যাটস ওয়াই এটাকে তুমি রাখতে পারো অ্যাজ এ তোমার হচ্ছে যে শেষ দিনের সম্বল হিসাবে। ওকে, আমি একটা বই নিয়ে খালি ঘুরতাম, ওই বইটাই দেখতাম, ফিরতাম, চলতাম, তো ওটার ভিতরে কোশ্চেন ব্যাংকও ছিল। সো ঠিক একই রকম ভাবে তারপরে তোমাকে চলে আসতে হবে কিউবি সলভিং এ, ওইটুকু কমপ্লিট করার পরে কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবা, ঠাড়া কোশ্চেন ব্যাংক সলভিং, যতটুকু তুমি হচ্ছে মানে ওই যে অ্যাডমিশনে পড়ার সময় করতেছিলা, ঠিক একই রকম ভাবে ওখানে কুট্টা ভুল করছো, দাগাইছিলা, আবার হচ্ছে রিক্যাপ হবে, দেখবা। এরপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে অ্যাক্টিভ রিকল। এই অ্যাক্টিভ রিকলের অংশটা কি? জাস্ট একটা এক্সামে অ্যাটেন্ড করা। দেখো আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সাথে আসলে এখানে যেমন হচ্ছে আমাদের এই যে 200+ এ ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে, এখানে 100+ ডিউ এ ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে। এটা তো আর সফট কপি না, তো তাহলে এটার ভিতর দেওয়া নাই, বাট প্রত্যেকটা প্রোগ্রামের সাথে স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে। প্লাস যারা আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হচ্ছে হালস্টার ইউনিভার্সিটি ইউনিটের, তাদের জন্য আমরা হচ্ছে 5টা ফাইনাল মডেল টেস্ট নিব। ফাইনাল মডেল টেস্ট 5টা ইনশাল্লাহ। হ্যাঁ, ফাইনাল মডেল টেস্ট, এই ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে আমি যেরকম ভাবে তোমাদেরকে প্রত্যেকটাতে ভিডিও দিয়ে আসলে ট্রেন করতাম যে ভাইয়া আমার টার্গেটই থাকবে এই টাইমের ভিতরে এতটুকু পরিমাণ আমরা জিনিসপাতিগুলোকে কমপ্লিট করব, টার্গেট নিয়ে রাখতাম না, তো ওই জিনিসটাকে খুব ইনফোর্সলি আমরা হচ্ছে যে ইমপ্লাই করার চেষ্টা করবো তোমাদের ক্ষেত্রে। তো তোমাকে আমি ফার্স্ট অফ অল বলতেছি, এখানে যে স্ট্যান্ডার্ড এক্সামগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে দিয়ে তুমি তোমার ইফিসিয়েন্সিটা বাড়াও। আমি যে বলি 8 মিনিটে তোমাকে আসলে 12টা বায়োলজি কারেক্ট দেখাতে হবে, 10 মিনিটে কেমিস্ট্রি 12টা কারেক্ট দেখাতে হবে, এই জিনিসটা তো আসলে হুট করে আসা পসিবল না, অবশ্যই তোমার টু মাচ ইফোর্টের ফলাফল।
সো সেটার জন্য আসলে আমি তোমাকে বলবো ফাইনাল মডেল টেস্টে তো অংশগ্রহণ করবাই, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে আমাদের একটা সব প্রোগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি তোমার পছন্দের প্রোগ্রামটাও চুজ করতে পারো। আর আমার পার্সোনাল সাজেশন হচ্ছে অ্যাটলিস্ট এই এক্সামগুলো দাও, অথবা যে কোনো জায়গাতে তুমি এক্সামে যুক্ত আছো ওখানে দিয়ে তোমার অ্যান্সার করার যে এফিসিয়েন্সি সেটাকে হচ্ছে যে বাড়াও, সেটাকে ইনক্রিজ করার চেষ্টা করো। সো আজকে এই পর্যন্তই। আশা করি ফিজিক্সের যে টপিকগুলো নিয়ে তোমার আসলে টোটাল পড়াশোনাটা ফুললি কমপ্লিট করা দরকার সেটা বুঝতে পেরেছো, এবং পড়াশোনা ঠিক মতন এরকমভাবেই চালিয়ে যেতে থাকো। কোনো প্রবলেম ফেস করলে সেটা কমেন্টে জানাতে পারো। পরীক্ষা তোমাদের এবার খুব ধাপ 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 করে হয়ে যাচ্ছে, তো সবার জন্যই হচ্ছে তোমার টার্গেট থাকবে হচ্ছে এর মধ্য থেকে তোমার সর্বোচ্চটুকু বের করে নিয়ে আসা। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই অনেক ভালো থাকো ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।